আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধনে আপত্তি বিএনপির, সনদের আইনি ভিত্তি চায় জামাত, এনসিপির দাবি গণপরিষদ। স্বৈরাচার তৈরির পথ বন্ধে সমঝোতার তাগিদ প্রধান উপদেষ্টা। শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপি নেতা বাবর। ভারতে বসে পতিত সরকারের ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যয় নতুন ভিপির। রাকসুতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ, চাকসুতে ভোটের আমেজ। বৃষ্টি স্নাত দিনে শহীদ মিনারে লালন কন্যা ফরিদা পারভিনকে শেষ শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা, দাফন হবে গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সব দল জুলাই সনদ চাইল, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপি নেতারা বলেছেন, আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধন হতে পারে না। জামাত বলছে জুলাই সনদের আইনি ভিত্তির পরেই নির্বাচন করতে হবে, আর এনসিপি বলছে মৌলিক সংস্কার টেকসই হতে পারে কেবল গণপরিষদ ভোটে। প্রধান উপদেষ্টা বলেছেন, স্বৈরাচার তৈরির পথ বন্ধে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। সংস্কার প্রস্তাব ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। রোববার বেলা ৩টার দিকে সভায় যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনার শুরুতে রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেন। পরে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার তৈরির সব পথ বন্ধ করতে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে বলেও আশা করেন ডক্টর ইউনূস। আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এইটি আর কিচ্ছু না। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। মূলত মাননীয় প্রধান বৈঠক শেষে জামায়াত জানাই, সব সংস্কারই সম্ভব হবে যদি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হয়। কেউ না মানলে তাদের নির্বাচনে অযোগ্য করার প্রস্তাব দলটির। আর এনসিপি জানায়, মৌলিক সংস্কার শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই টেকসই করা সম্ভব। কোনো কারণে যেন নির্বাচন ভণ্ডুল না হয়, সরকারকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বাম দলগুলোর। আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের অসম্মুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। ফেসিবাদী দল এবং ফেসিবাদী কাঠামো কোনো কিছুই যাতে বাংলাদেশে আর না থাকে, আমরা যাতে একটু ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি, সে কারণেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়ন আমাদের জন্য জরুরি বিষয়। সনদের বাস্তবায়নটা নিয়ে আমাদের কোনো মতপার্থক্যের কারণের জন্য এটাকে আমরা কারণ হিসাবে ধরে বা অজুহাত হিসাবে বিবেচনা করে ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন কোনোভাবে যাতে অনিশ্চিত হয়ে না যায়। বিএনপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে আইনি পন্থায়। প্রয়োজনে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার প্রস্তাব নেতাদের। প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়, অনুসরণ করা যায়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। কোনো কিছু চাপিয়ে না দিয়ে আলোচনার মধ্য দিয়ে গ্রহণযোগ্য সমাধানের আহ্বান নেতাদের। যে অঙ্গীকার নামায় আমাদের হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন দলটির নেতা লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ প্রায় 18 বছর পর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন, বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক, তবে কিছু রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। বাবর জানিয়েছেন, ভারতে বসে একটি শিল্প গ্রুপের সঙ্গে মিলে নির্বাচন ভণ্ডুল ও দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন বাবর। এছাড়াও দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে নিরাপত্তা ও পুলিশের নতুন নিয়োগের বিষয়ে কথা হয়েছে বলে জানান বাবর। সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল, এগুলি আমরা আলোচনা করছি। আলোচনার মাধ্যমে হয়তো দুই একটা রাষ্ট্রীয় লেভেলে চলে আসে, বাট ওইটা খুব একটা বড়
আলোচনা না। কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, উদ্বিগ্নের জায়গা, যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত সৌন্দর্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি। শেখ হাসিনা ওনার সাথে অ্যাসালাম গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। ইনশাল্লাহ দ্রুত ফেরত আসবে, আপনারা দোয়া করবেন। ৩৩ বছর পর নির্বাচিত নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের আশা প্রকাশ করেছেন ভিপি। আর শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যাশা জিএসের। ৩৩ বছর পর হলো জাকসু নির্বাচন। নানা শঙ্কা আর নাটকীয়তার পর শিক্ষার্থীদের নতুন নেতৃত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ফল ঘোষণার পরদিন রোববার বৃষ্টিস্নাত ক্যাম্পাসে দুপুরের পর থেকেই দেখা মেলে শিক্ষার্থীদের পদচারণা। নিজেদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করতে পেরে উচ্ছ্বসিত তারা। প্রত্যাশা, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরিতে কাজ করবেন নবনির্বাচিত জাকসু সদস্যরা। আমরা একটা আশা নিয়ে ওনাদের ভোট দিয়েছি, আমাদের ভোটে বেশিরভাগই জয়যুক্ত হয়েছে। আমরা আশা করব ওনারা ওনাদের ইস্তেহারগুলো ঠিকমতো যাতে পালন করে। লেজুর ভিত্তিক রাজনীতি এবং সেই সাথে জাহাঙ্গীরনগরের যে সংস্কৃতিটা রয়েছে সেটা যাতে খুব ভালোভাবে সংরক্ষিত হয়। নবনির্বাচিত জিএস জানান সব দলমত সঙ্গে নিয়েই কাজ করতে চান তারা। সেই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যাশা তার। সকল মত দলের পার্থক্য রয়েছে, সবার জন্য আমাদের কাজ করার চাহিদা তৈরি হয়েছে এবং আমরা যেহেতু নিজেদের সাংগঠনিক কাঠামো কিংবা কর্মপরিধি দ্বারা সেটি আসলে এর আগেও প্রমাণ করেছি, আমরা আশাবাদ ব্যক্ত করছি যে তারা তাদের নিজস্ব পরিসরকে আরও এনহান্স করার ক্ষেত্রে আমাদেরকে পাশে পাবে। ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যাশা নতুন ভিপির। আগামী 1 বছর শুধুই শিক্ষার্থীদের জন্যই কাজ করার লক্ষ্য তার। এই ক্যাম্পাসে নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রথম কাজ হবে দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা হয় সেই চর্চাটি বন্ধ করতে হবে। আমি চেষ্টা করব দলমতের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একটি নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করতে। সোমবার ক্যাম্পাস কার্যক্রম শুরুর পর নতুন কর্মপরিকল্পনা করা হবে বলে জানান নবনির্বাচিতরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন। ভিপি পদে 18, জিএস পদে 13 এবং এজিএস পদে 16 জন লড়বেন। এদিকে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে, চলবে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত। ডাকসু জাকসুর পর এবার রাকসু ও চাকসু বাস্তবায়নের পথে। ক্যাম্পাসের প্রতিটি হল, ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সর্বত্র নির্বাচনী আমেজ। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25 সেপ্টেম্বর। রাকসুতে 247 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। মোট ভোটার 28,905 জন। আমরা একটা শঙ্কায় রয়েছি যে আসলে নির্বাচন কমিশন আদৌ সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করতে পারবে কিনা। এখন পর্যন্ত পরিবেশ তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, তবে নির্বাচন না হওয়া পর্যন্ত বলা যাবে না যে পরিবেশ কেমন যাবে আর কেমন নির্বাচন হবে। লটারির মাধ্যমে আমরা ব্যালট নির্ধারণ করব, মানে নামের সিরিয়াল নির্ধারণ করব এবং তারপরেই আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে, যা চলবে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত। 17 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 21 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 27,634 জন। এদিকে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারো ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা। আমি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছি, আর আমার নির্বাচনী ইশতেহারগুলো আমি সামনে হয়তো আমার ফেসবুকে বা সব জায়গায় বলবো। প্রশাসনের কাছে আমাদের দাবি নির্বাচন স্বচ্ছতা যাতে বজায় থাকে। ক্যাম্পাসের যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি, পরিবেশগত যে বিষয়টি রয়েছে, যা ত্রুটি রয়েছে, সেগুলো নিয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। আজকে আমাদের যেই দিনটা দুর্দান্ত কেটেছে, আমাদের মনে হয় যে ইনশাল্লাহ খুব ভালো একটা নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। এদিকে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজে বাক্স নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জনপদের সময়ে আরও থাকছে।
রক্ত লাগে রক্ত নে আমার মাটি ফেরত দে। আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে সড়ক রেলপথ অবরোধ, পাবনায় হরতাল, বাগেরহাটে বিক্ষোভ, রাস্তা না ছাড়লে বল প্রয়োগের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। শুরু হলো আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার বিচার। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেছেন, তাদের হাতে অকাট্য তথ্য প্রমাণ আছে, যা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের দোষী প্রমাণ করা সম্ভব। এদিকে কুষ্টিয়ার 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছে তদন্ত সংস্থা। এদিন আরও 7 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হলো জুলাই আগস্টের আলোচিত এ মামলার বিচার। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। মরদেহ পোড়ানোর ভিডিও দেখানো হয় আদালতে। চিফ প্রসিকিউটর বলেন, যে তথ্য প্রমাণ হাতে আছে তা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের দোষী প্রমাণ করা সম্ভব। যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো। এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। শুনানিতে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কি না। তাজুল ইসলাম বলেন, এ ধরনের বিতর্ক তোলা অহেতুক। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ, যেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সেস লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও না। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলা এবং ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়া আরও কয়েকটি মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বৃষ্টি স্নাত দিনে সর্বসাধারণের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন লালন কন্যা ফরিদা পারভিন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান ভক্ত, স্বজন, সহকর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা সম্পন্ন হয়। কুষ্টিয়ায় বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। তিনি চলে গেলেন, রেখে গেলেন কালজয়ী কিছু গান আর হাজারো স্মৃতি, যে স্মৃতিতে কাতর পুরো সঙ্গীতাঙ্গন। লালন কন্যার চিরবিদায়ে প্রকৃতিরও যেন মন খারাপ। সকালের বৃষ্টিস্নাত আবহাওয়া উপেক্ষা করেই প্রিয় এই শিল্পীকে চিরবিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন ভক্ত অনুরাগীরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন এক গানের পাখি। বলতে কষ্ট লাগছে যে উনি আজকে আমাদের মাঝে নেই। আমার ছোটবেলা থেকে যখন আমি গান শিখেছি, বুঝতে শিখেছি, এই মানুষটার গান শুনেই আমি কিন্তু গানের জগতে এসেছি। আমি তার একজন অতি নগণ্য শিষ্য হিসেবে আমরা চেষ্টা করব তার যে অচিন পাখি সঙ্গীত একাডেমি আছেন ওটাকে আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব। তাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং তারা এই দুঃখকে যেন আপন করে নিয়ে ভুলতে পারে এবং শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে পারে। মাকে হারিয়ে সন্তানদের কান্না যেন বাদ মানছে না। তার হঠাৎ চলে যাওয়ায় অভিভাবকহীন হয়ে পড়েছেন অচিন পাখির সন্তানেরা। ওটাকে হারিয়ে আমরা সব হারিয়ে ফেলেছি। লালন সাহেবের যত গান আছে উনি এত সুন্দর করে সারা বিশ্বের কাছে প্রচার করেছেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা মা হারা হলাম, এতিম হলাম। আমরা শেষ বিদায় দিলাম, কিন্তু অন্তরে সবসময় উনি থাকবে। উনার শেষ আসলে বলে কিছু নাই। আপনারা সবাই দেশবাসী দোয়া করবেন তার জন্য। শেষ ইচ্ছা তার অচিন পাখি সঙ্গীত একাডেমি, এইটাই তার শেষ ইচ্ছা ছিল। তোমরা ভুলে গেছো মূল্যকেদের নাম, আজকে তো ফরিদা পারভিনের নামই ভুলে যাবে বা মানুষ সবাই ভুলে যাবে। কি দিলাম ওনার কাছে, অনেক কিছু পেয়েছি। ওনাকে যাওয়ার সময় জাস্ট জানাজা করলাম, বিদায় দিলাম, এই তো। কিন্তু ওনাকে নিয়ে এইগুলো আসলে অনেককে আমরা হারিয়েছি। যাওয়ার সময় অনেক ভালো ভালো কথা বলি যে আমাদের কাছ থেকে হারিয়ে গেল, আমরা অমুক হারাই দিলাম, তাহলে বেঁচে থাকা গেলেন কী করেছিলাম, এই শব্দগুলো চয়ন করা উচিত আমাদের কাছে মনে হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা হয় লালন সম্রাজ্ঞীর। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে 3 জেলায় চলছে বিক্ষোভ। ফরিদপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাবনায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে বাগেরহাটেও। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। রোববার সকালে আবারও পথে নামেন আন্দোলনকারীরা।
টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক এবং ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করেন ভাঙ্গার মানুষ। আটকে দেওয়া হয় ঢাকাগামী নকশিকাথা এক্সপ্রেস ট্রেন। আন্দোলনকারীদের দাবি, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা যাবে না। 2 ইউনিয়নকে না ফেরত দিবে ততদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। জনদুর্ভোগ লাঘবে অবরোধ প্রত্যাহারে অনুরোধ জানিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা আন্দোলন করছে আমি অনুরোধ করব, মানুষের জীবনমানের যে স্বাভাবিককরণ, সেই স্বাভাবিককরণে যান চলাচল যদি উপযোগী হয় সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। পাবনার বেড়ায় সংসদীয় আসন পূর্ণ বিনাশের প্রতিবাদে ডাকা হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। লাঠিসোঁটা নিয়ে পিকেটিং করতে দেখা গেছে হরতাল সমর্থকদের। এই আসনের যে পূর্ণ বহাল যদি না করে আমাদের হরতাল চলবে। বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটে 4টি আসন পূর্ণ বহালের দাবিতে সরকারি দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এই বিভ্রান্তির মধ্যে তারা কেন গেল যে বাগেরহাটের উপরে হাত দিয়ে সব ঠিকঠাক রেখে একটি আসন কমিয়ে দেওয়া হবে। শুধু জেলা শহর নয়, 9টি উপজেলাতেও একইভাবে নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি অফিস ঘেরাও করেন সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উৎপত্তিস্থল ভারতের আসামের রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.9। রোববার বিকেল 5টা 11 মিনিটে কম্পন অনুভূত হয়। এ সময় বিভিন্ন অঞ্চলে অফিস আদালত থেকে মানুষ বেরিয়ে আসেন, কেউ কেউ ভবনের ভেতরে নিরাপদ আশ্রয় নেন। বাংলাদেশ সহ ভারত, নেপাল, ভুটান, চীন ও মিয়ানমারেও একই সময় অনুভূত হয় ভূমিকম্প। নেত্রকোনায় নৌকার মাঝি ও স্পিডবোট চালকের ধস্তাধস্তিতে নদীতে পড়ে নিখোঁজ থাকা বাকি 3 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 4 শিশুরই লাশ মিলল। তাদের পরিবারে বইছে শোকের মাতম। নৌকার মাঝি ও স্পিড বোট চালকের ধস্তাধস্তির মাশুল দিল 4 শিশু। নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো তাদের। পরিবারে শোকাবহ পরিবেশ। নেত্রকোনার খালিয়াজুড়িতে ধনু নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ থাকা বাকি 3 শিশুর সন্ধানে রোববার দ্বিতীয় দিনের মতো নামেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল 9টার দিকে 5হাট গ্রামের কিনারায় 2 শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ধনু নদীর পাড়ে ভিড় করেন স্বজনরা। পরে দুপুরে একই স্থানে ভেসে ওঠে শিশু সামিয়ার মরদেহ। ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ 3টি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে শনিবার উদ্ধার হয় শিশু তুষা মনির মরদেহ। গত 12 সেপ্টেম্বর বিকেলে স্পিডবোটে কিশোরগঞ্জের ইটনার মৃগা এলাকায় বিয়েতে যাচ্ছিলেন কয়েকজন। পথে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগে স্পিডবোটটির। এ সময় নৌকার মাঝি ও স্পিডবোট চালকের ধস্তাধস্তিতে পানিতে পড়ে নিখোঁজ হয় 4 শিশু। সময় সংবাদ, নেত্রকোনা। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে দুদেশের চলতি মাসেই চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের সফরে আজ ঢাকা এসেছে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বিকেলে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক আরোপ কমতে পারে। জ্বালানি পণ্য এবং মেটাল স্ক্র্যাপ এর সাথে কটন এর সাথে আমরা বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের ঘাটতির নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে, তাতে আমাদের উভয়েরই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এদিকে নতুন শুল্ক হার নির্ধারণের পাশাপাশি নানা জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি তুলনামূলক বাড়ছে। চলতি বছরের জুলাই পর্যন্ত 7 মাসে টি শার্ট, জগার, স্লিপারের মতো কম মূল্যের পণ্য অর্ডার নিয়ে 21.66% প্রবৃদ্ধি হিসেবে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। সাক্ষর চুপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে আমদানি করেছে 4.98 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। আগের বছরের এই সময়ে ছিল 4 বিলিয়ন মার্কিন ডলার। আবার একক মাস হিসেবে জুলাইতে 4.97% প্রবৃদ্ধি হিসেবে 730 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চায়নার ডিউটি একটা বিরাট ফ্যাক্টর, যেখানে আমাদের বাংলাদেশ এই সুযোগটা অবশ্যই আমরা নিচ্ছি। 21% মতো আমাদের আপনার গ্রোথ অলরেডি আছে এবং সামনে আশা করতেছি এটা আরও বাড়বে। অবশ্য প্রতিযোগী দেশ ভিয়েতনাম বাংলাদেশের দ্বিগুণ অর্থাৎ 9.59 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করল, প্রবৃদ্ধি হয়েছে 16.94%। একইভাবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে চীন, ভারত এবং পাকিস্তান। এক্ষেত্রে শুল্ক জটিলতায় মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে 21%। মূলত কম মূল্যমানের পণ্য হিসেবে পরিচিত টি শার্ট, পোলো, জগার, স্লিপার রপ্তানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা নিট আইটেমটা বেশি করে থাকি এবং এটা আমাদের অনেক পুরানো মার্কেট বিধায় এখনো পর্যন্ত আমরা এইসব গুডসের উপরে অভ্যস্ততা থাকার কারণে কিন্তু আমরা মার্কেটটা ধরে রাখতে পেরেছি। 2024-25 অর্থ বছরে 13.79% প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। এখনকার জটিলতাগুলো দ্রুত নিরসন করা সম্ভব হলে যেমন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বাড়বে, তেমনি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের তৈরি পোশাক খাত। তবে ওটেক্সের তথ্য মতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের দাম বেড়েছে 1.11%। সরকার এবং বিজিএমই আমাদের মেকারদের মধ্যে একটা সেতু বন্ধন করে আমাদেরকে ডিটেক্ট করতে হবে যে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে। সবগুলিকে সমন্বয় করার জন্য একটা সমন্বয় সেল করা উচিত। সেই সমন্বয় সেলের মাধ্যমে আমাদেরকে বের করা উচিত কোথায় কোথায় সমস্যা আছে। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 10 বছর রিজার্ভ হাতে নিয়ে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি একের পর এক কূপ খনন ও পুনঃখনন করে গ্যাস সেক্টরকে সমৃদ্ধ করছে। রশিদপুর 3 নম্বর কূপ থেকে নতুনভাবে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করতে যাচ্ছে কোম্পানি। 2025 সালের মধ্যে লক্ষ্যমাত্রা দৈনিক 16 কোটি 40 লাখ ঘনফুটের চেয়ে 8.5 কোটি ঘনফুট গ্যাস বেশি গ্যাস সরবরাহে আশাবাদী কোম্পানি। তবে গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার আগে নতুন জায়গায় অনুসন্ধানের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। এই প্রজ্বলন গ্যাস প্রাপ্তির সুসংবাদের বার্তা। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির 5 সেপ্টেম্বর প্রায় বন্ধ হওয়া রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ পুনঃখনন করে গ্যাসের সন্ধান পায়। 2025 সালের মধ্যে 3টি কোম্পানিকে 50টি কূপ খনন ও পুনঃখননের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল সরকার, সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি 8টি কূপ খনন ও 8টি পুনঃখননের দায়িত্ব পায়। ইতোমধ্যে অধিকাংশ কূপের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবশেষ রশিদপুর 3 নম্বর কূপ থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে আজকালের মধ্যে সরবরাহ হতে যাচ্ছে। গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। আমরা 8 মিলিয়ন হারে গ্যাস পরীক্ষণ করেছি। ওয়েলটাকে পার্মানেন্ট কমপ্লিশন স্ট্রিং দিয়ে স্ট্রিং স্থাপন করতে হয় ওখানে, তো সেই পার্মানেন্ট কমপ্লিশন স্ট্রিং স্থাপনের কাজই চলমান আছে। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে। 2026 সালের মধ্যে দৈনিক আরও 8.5 কোটি ঘনফুট গ্যাস এর সঙ্গে যুক্ত করার ব্যাপারে আশাবাদী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। হরিপুর গ্যাস ক্ষেত্রের সিলেট 10 নম্বর কূপের গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের পর এর পাশেই আরেকটি কূপ খননের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। 70 থেকে 75 মিলিয়ন আরও অ্যাডিশনাল গ্যাস যুক্ত হওয়ার একটা পসিবিলিটি কিন্তু আমাদের আগামী 26-এর মধ্যে এই জিনিসটা মানে এই গ্যাসটা আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। সব মিলিয়ে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির আওতায় সিলেট বিভাগের 4টি গ্যাস ক্ষেত্র হরিপুর, রশিদপুর, কৈলাসটিলা ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ডে মজুদ আছে 4 TCF বা 4 লাখ কোটি ঘনফুট গ্যাস, যা আগামী 9 থেকে 10 বছরের রিজার্ভ।
বিশেষজ্ঞদের মতে যশোর এলাকার হিংজোনে অনুসন্ধান চালালে বিপুল পরিমাণে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের যে হিন জোনটা আছে, বলবো যে এই জোনটা সার্ভে করে আপনারা সার্ভে করেন, যেহেতু ইন্ডিয়াতে পেয়েছে আমাদের এখানে পাওয়ার সম্ভাবনা আছে। 2028 সালের মধ্যে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি, বাপেক্স এবং বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি মিলে 69টি কূপ খনন এবং 31টি কূপ পুনঃখননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধনে আপত্তি বিএনপির, সনদের আইনি ভিত্তি চায় জামাত, এনসিপির দাবি গণপরিষদ, স্বৈরাচার তৈরির পথ বন্ধে সমঝোতার তাগিদ প্রধান উপদেষ্টা। শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপি নেতা বাবর। ভারতে বসে পতিত সরকারের ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যয় নতুন ভিপির। ডাকসুতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ, চাকসুতে ভোটের আমেজ। এই ছিল জনপদ সময়। সঙ্গী থাকুন সময়।